আমরা এই মুহূর্তে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করার জন্য মাঠে নেমেছি। কারণ দীর্ঘদিন সবাই অত্যাচারে ছিলাম, নির্যাতিত ছিলাম, মামলা হামলার শিকার ছিলাম। বাড়িতে তো কেউ ঘুমাইতে পারেন নাই খুব একটা। আমার মা বোনেরা সব সময় অপেক্ষায় থাকতো, হয় নামাজের বিছনায় থাকতো, নাহলে তবজিয়াতেও থাকতো, যে ওই পরিবারের ছেলেটা বা ভাইটা বা স্বামী কর্তা ব্যক্তি কখন আসবে, এরকম টেনশনে আমরা ছিলাম প্রতিনিয়ত। এটা 1-2 বছরের টেনশন ছিল এর মধ্যে। আমরা আসলে কি ভুলে গেছি নাকি? আমার এখনো মনে আছে 2018 যখন নির্বাচন হয়, আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম হুন্ডা বহল দিয়ে। আমাদের হুন্ডা বহরের পিছনে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী দল আমাদেরকে তাড়া করছিল। যাই হোক, আমরা খুব সজাগ ছিলাম বলে সেদিন আমাদের উপরে তারা আঘাত করতে পারে নাই। কিন্তু তারা 17 বছর গ্রামে গঞ্জে, বাসা বাড়িতে মামলা হামলা, গুম খুন এমন ভাবে করেছে, আঘাতের পর আঘাত করেছে, এবং রাষ্ট্রীয়ভাবে করেছে, সারা দেশে করেছে। এটা ছিল হাসিনার কর্তৃত্ববাদী শাসন এবং ফ্যাসিস্ট শাসন। এইভাবে রাতের অন্ধকারে ভোট করছে, একদলীয় ভোট করছে, আমাদেরকে জেলে রাখি ভোট করছে 2024-এ, মনে আছে? সবাইকে জিম্মি করে ভোট করে অবৈধভাবে ক্ষমতায় ছিল। কিন্তু লাভটা কি হয়েছে? শেষ পর্যন্ত পালাই গেছে না? আমরা লড়াই সংগ্রাম করছি, মাগার আমরা লড়াই ছাড়া থেকে বাইর হই নাই। আমরা হাসিনার কাছে কারণ মাথা নত করি নাই। শুধু কি আমি জেলে গেছি নাকি? সারা বাংলাদেশের মানুষকে জেলে রাখছে, হয়রানিতে রাখছে, অত্যাচারে রাখছে, নির্যাতনে রাখছে। 60 লক্ষ মানুষকে, নেতা কর্মীকে মামলা দিয়ে হয়রানি করছে। আর এর পাশাপাশি যদি হিসাব করি, এমন কোন পরিবার নাই যে পরিবার তাদের অত্যাচার থেকে নিষ্কৃতি পায়নি। এইভাবে তারা দেশ শাসন করেছে। এরপর আসেন আমার টাকা, আপনার টাকা, লুটপাটের টাকা, লুটপাট করে বিদেশে পাচার করছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এখন হাসিনা পালাই গেছে বা কিছু লোক গ্রেপ্তার হয়েছে, সবাই কিন্তু পালা যায় নাই, কিছু লোক গ্রেপ্তার, সবাই গ্রেপ্তার হয় নাই। আর সব টাকাও কিন্তু নিয়ে যেতে পারে নাই। ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। দেশে এবং দেশের বাইরে বসে তারা কিন্তু এখন ষড়যন্ত্রে লিপ্ত। তো আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে। আমরা ব্যালটের মধ্যে ভোট দিব, কোনো ইভিএম মেশিনে না। এই যে স্বতঃস্ফূর্ততা আজকে, এটা শুধু আমার এই ওয়ার্ড না, আমাদের এই ইউনিয়ন না, আমাদের এই থানায় না, পুরো জেলায় হচ্ছে। এবং সারা বাংলাদেশে একই প্রক্রিয়ায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশে যে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি, দলের মধ্যে আমরা যদি ফার্স্ট টাইম এস্টাবলিশ করতে পারি, তাহলে এটা ধারাবাহিকভাবে সারা দেশে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এই যে একটু আগে আমরা কেন্দ্রে গেলাম, সেখানে স্বতঃস্ফূর্তভাবে যে লাইন, আমার বয়স্ক মানুষ যারা জিয়া রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করছে, মা বোনেরাও ছিল। তা আমি জিজ্ঞেস করলাম, কেন আইলেন? দলের ভোট দিতাম, আইছি 17 বছর ভোট দিতাম পারি না। তাহলে এই যে মনের যে একটা আবেগ, একটা ক্ষোভ, কষ্ট থেকে একটা যে ক্ষোভ, এগুলো হলো ক্ষোভের বই প্রকাশ। কিন্তু আজকে এত কষ্টের মধ্যে 5 তারিখের পর থেকে ধারাবাহিক ভাবে মনের মধ্যে একটা আনন্দ নিয়ে আসে। এখনো কিন্তু দেশে ভোট হয় নাই, ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সরকার এখন আসে নাই, কিন্তু মনের মধ্যে একটা সান্ত্বনা আছে,
একটা উৎসব আছে, একটা উৎসব আছে, একটা মনোবল আছে যে মামলার বয়টা তো নাই, অবাধে ঘুরতেছি, অবাধে চলতেছি, কিন্তু একটা ষড়যন্ত্র কিন্তু চলতেছে। এটা একটা অদৃশ্য শক্তি, এটা খুব বারবার দেখা যাচ্ছিল না, এখন এটা কিছুটা হলে একটা দৃশ্যমান হইতে যাচ্ছে, কিছুটা বুঝে যাইতেছে যে কারা এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতেছে। এই যে দেখেন ঢাকাতে শাহবাগে বসি যে সমস্ত কথাগুলো বলল, আপনার তো এই যে ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, আজকালকার তো মোবাইল সবার হাতে আছে, পত্রিকা আসছে, টিভিতে দেখেন, এটা তাদের প্রয়োজন ছিল না। আমরা একটা আলোচনার টেবিলে বসে রাজনৈতিক দলগুলা 5 তারিখের পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে কিভাবে নেক্সট আমাদের কাজটা হবে, দেশটাকে নিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। এরপরে দেখেন আমাদের ঢাকাতে গত পরশুদিন আমাদের ছাত্র দলের একটা নেতা, উদীয়মান নেতা শাহরিয়ার আলম সাম্যকে কিভাবে হত্যা করেছে, এগুলো চক্রান্তের অংশ। কিন্তু বাহ্যিকভাবে বিচ্ছিন্নভাবে এগুলো দেখার কোনো সুযোগ নাই। কেউ কেউ এই পরিবেশটাকে গোলাটে করতে চায়, তাকে টার্গেট করে অত্যাচার করা হয়েছে। এরপরও খালেদা জিয়া মাথা নত করেন নাই, জেলখানায় থাকা অবস্থা অসুস্থ হয়েছেন, এই অসুস্থ শরীর নিয়েও বন্দী থেকেছেন, কিন্তু মনোবল ছিল, সাহস ছিল, চিকিৎসা করেছেন, দেশে এসেছেন, সম্মানিত হয়েছেন। কিভাবে খালেদা জিয়াকে আজকে দেশের মানুষ সম্মান দেয়? 3 বারের প্রধানমন্ত্রী, যদি ভোট যদি হইতো 2014-তে আবার প্রধানমন্ত্রী হইতেন, 2018-তে যদি ভোট হইতো আবারও প্রধানমন্ত্রী হইতেন, 2024-এ যদি ভোট হইতো আবারও প্রধানমন্ত্রী হইতেন। এটা দলের গুণ শুধু না, ব্যক্তির গুণ, জিয়া রহমানের গুণ, খালেদা জিয়ার গুণ, গুণে গুণান্বিত। এবং এদেশের মানুষের আজকে শ্রদ্ধার জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমান বিদেশে আছেন, দেখেন খালেদা জিয়াকে জেলে নেওয়ার পর আমরা যারা একটু হতাশ হয়ে গেছি, বিশেষ করে 2018-র পর আমাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে যে ভোট করে আবার 14-র পর 18। এই যে হতাশা, এখান থেকে জাতিকে আশার আলো দেখিয়েছেন তারেক রহমান বিদেশে বসে। বিশেষ করে এই যে ছাত্র, এই যে যুবক, এই যে তরুণ, কারণ তিনি তো তরুণের স্পিড, তরুণকে ধারণ করেন, তারুণ্যের শক্তিকে ধারণ করেন। এই তারুণ্যের নেতৃত্বে তারেক রহমান বিদেশে বসে আমাদেরকে গাইড করেছেন। শুধু বিএনপিকে না, শুধু বিএনপির অঙ্গ সংগঠনকে না, সারা দেশের মানুষকে, প্রত্যেক দলকে তিনি ঐক্যবদ্ধ করেছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, মাথা নত করি নাই তারেক রহমানের নেতৃত্বে। এবং দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়ার জন্য এখন আমরা চেষ্টা করছি। 5 তারিখের পর আমাদের লড়াই সংগ্রামেই তো হাসিনা শেষ পর্যন্ত বিদেশে পালিয়ে গেছে, জনশত্রুতে পরিণত হয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে। এখন 5 তারিখের পর আবার মিছিল করবেন, আবার মিটিং করবেন, আবার আন্দোলন করব। মানুষ তো বারবার এই আন্দোলন সংগ্রাম করতে করতে টায়ার্ড হয়ে গেছে। এখন মানুষের চিন্তাটা কি, স্বপ্নটা কি? এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে দেশ গড়ার মধ্যে, যেভাবে জিয়া রহমান করেছেন, যেভাবে খালেদা জিয়া করেছেন, যেভাবে তারেক রহমান করতে চান। আজকে মানুষ আশ্বস্ত হয়েছে তারেক রহমানের উপর, তার কথায়, তার বক্তব্যে, তার বিবৃতিতে। তিনি যেভাবে সবাইকে নিয়ে কথা বলছেন, দলকে নিয়ে কথা বলছেন, জাতিকে নিয়ে কথা বলছেন, সকল দলের সামনে 31 দফা তুলে ধরেছেন। এই 31 দফা আগে 27 দফা ছিল, এবং এই 31 দফার মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়েছি সবাইকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন কিভাবে করবেন, কিভাবে দেশ চালাবেন, কিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, যেখানে একদলীয় শাসন থাকবে না, যেখানে এক ব্যক্তির শাসন থাকবে না, যেখানে ফ্যাসিবাদ থাকবে না, যেখানে
কর্তৃত্ববাদ থাকবে না, যেখানে স্বৈরাচারী মনোভাব থাকবে না। এই কথাগুলো নিয়ে আজকে জনগণের কাছে তিনি দাঁড়িয়েছেন। এটা হঠাৎ করে তারেক রহমান বলেন নাই, হঠাৎ করে সংস্কারের কথা বলেন নাই। গত ৩-৪ বছর থেকে আমাদেরকে মাঠে রেখে এই কাজগুলো, এই দায়িত্বগুলো তিনি উঠাই নিয়ে আসছেন।